অন্ধকার গলিতে বিজলি বাতির প্রসার এখনো হয়নি। কয়েকটা কেরোসিনের বাতি আছে, টিমটিম করে সেগুলো জ্বলে, তাও সব সময় নয়। মাঝে মাঝে দুষ্ট ছেলেরা ঢিল মেরে চিমনিগুলো ভেঙে দেয়, তখন অন্ধকারে ডুবে থাকে গলিটা। বাঁ হাতে শাড়িটা একটু গুটিয়ে নিয়ে আবর্জনার স্তূপগুলো এড়িয়ে সাবধানে এগোতে লাগলো মরিয়ম। দুপাশের জীর্ণ দালানগুলোতে এর মধ্যে ঘুমের আয়োজন চলেছে। সামনের বারান্দায় বসে কেউ কেউ গল্প করছে। ছোট ছোট ছেলে মেয়েদের সুর করে পড়ার আওয়াজও আসছে এ বাড়ি ও বাড়ি থেকে। বুড়োদের সাংসারিক আলাপ আলোচনা, আদেশ উপদেশ, আশা আকাঙ্ক্ষার অভিব্যক্তিগুলো গলি বেয়ে হাঁটতে গেলে সহজেই কানে আসে। বাসার কাছাকাছি আসতে ওপাশের দোতলা বাড়ি থেকে ঝপ করে এক বালতি পানি কে যেন ঢেলে দিল মরিয়মের গায়ে। সর্বাঙ্গ ভিজে গেল। প্রথম কয়েক মুহূর্ত একেবারে হকচকিয়ে গেল মরিয়ম। মুখ তুলে উপরের দিকে তাকাতে দেখল যে পানি ফেলল সে এইমাত্র মুখখানা সরিয়ে নিয়ে গেল তার। এমনই প্রায় হয়। রাস্তায় কেউ আছে কি নেই দেখে না তারা। ময়লা আবর্জনা, এমনকি বাচ্চা ছেলে মেয়েদের পায়খানাও জানালা গলিতে রাস্তায় ফেলে দেয়। কারো মাথায় পড়ল কিনা লক্ষ্য নেই। রাগে সমস্ত দেহ জ্বালা করে উঠল মরিয়মে। পরক্ষণে রীতিমতো কান্না পেল তার। সবে গতকাল শাড়িটা ধুয়ে পড়েছে, কে জানে কিসের পানি। ভাবতে গিয়ে সারা দেহ রিরি করে উঠল। মনে হলো সে এক্ষুনি বমি করবে। ওকে দেখে হাসিনা হট্টগোল বাঁধিয়ে দিল। এ কি আপা, ভিজে চুপসে গেছিস যে? কি হয়েছে? উপর থেকে পানি ফেলেছে বুঝি? এ হে হে, কি নোংরা পানি গো! মেঝেতে থুতু ফেললো হাসিনা। ও মা, মা দেখে যাও। মরিয়ম স্যান্ডেল জোড়া দ্রুত খুলে রেখে কুয়োতলার দিকে যেতে যেতে বলল, আমার ছাপা শাড়িটা আর গামছাটা একটু দিয়ে যা হাসিনা। মা নামাজ পড়ছিলেন। বাবা হেরিকেনের আলোয় বসে বসে খোকনকে পড়াচ্ছিলেন। হুমায়ুনের মৃত্যুর পর আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। হাসিনার চিৎকার শুনে এবং মরিয়মকে সাবান নিয়ে কুয়োতলার দিকে তাড়াহুড়ো করে চলে যেতে দেখে বই থেকে মুখ তুলে তাকালেন তিনি। কি হয়েছে? কি হয়েছে? মরিয়ম কিছু বলল না। শাড়ি আর গামছা হাতে চাপা আক্রোশে পাড়ার লোকদের জমের বাড়ি পাঠাতে পাঠাতে একটু পরে এ ঘরে এলো হাসিনা। হাসমত আলী আবার মুখ তুললেন বই থেকে। কি হয়েছে? হাসিনা মুখ বিকৃত করে বলল, আপার গায়ে কারা নোংরা পানি ঢেলে দিয়েছে। কারা ঢাললো? কোথায় ঢাললো? হাসমত আলী ঠিক বুঝতে পারছিলেন না। হাসিনা কুয়োতলায় শাড়িটা আর গামছাটা রেখে এসে বলল, আপা আসছিল, উপর থেকে কারা এক বালতি ময়লা পানি ঢেলে দিয়েছে ওর গালে। হাসমত আলী শুনে বললেন, চোখ বন্ধ করে হাঁটেন নাকি? দেখে হাঁটতে পারে না? তোমার যত বেয়ারা কথা। নামাজের সালাম ফিরিয়ে সালেহা বিবি বলে উঠলেন, উপর থেকে যারা ময়লা পানি ফেলে তাদের চোখ কি কানা হয়েছে? তারা মানুষ দেখে না? খোদা কি তাদের চোখ দেননি? স্ত্রীর কথায় প্রতিবাদ না করে চুপ হয়ে গেলেন হাসমত আলী। একটুকাল নীরব থেকে সালেহা বিবি বাকি নামাজ শেষ করার জন্য নিয়ত বাঁধলেন। সহজে ঘটনাটার ইতি করে দিয়ে হাসিনা শান্তি পাচ্ছিল না। সিঁড়ি বেয়ে ছাদে উঠে এসে পাশের বাড়ির বউটিকে ডেকে সব কিছু শোনালো সে। আপা আসছিলেন, হঠাৎ তার মাথায় এক বালতি ময়লা পানি ঢেলে দিয়েছে কে। আল্লাহ করুক যে হাতে পানি ঢেলেছে সে হাতে কুষ্ঠ হোক, তার কুষ্ঠ হয়ে মরুক। উত্তরে পাশের বাড়ির বউটি জানালো, কিছুদিন আগে তার ছোট দেবর আসছিল, এমনই রাতে কারা তার মাথার উপর একরাশ ছাই ফেলে দিয়েছিল। লোকগুলো সব নিচে এসে হাসিনা দেখল মরিয়ম স্নান সেরে ফিরে এসেছে। বসে বসে চুলে চিরুনি বুলোচ্ছিল। সামনে টেবিলের উপর 3খানা 10 টাকার নোট। দেখে চোখ জোড়া বড় বড় করে ফেলল হাসিনা। তারপর ছোঁ মেরে নোটগুলো তুলে নিয়ে বলল, তুই বুঝি আজ টাকা পেয়েছিস আপা? আমাকে লিলি আপার মতো একটা শাড়ি কিনে দিতে হবে, নইলে আমি ওগুলো আর দেব না। সত্যি দেব না বলছি। কিনে দিবি কিনা বল না আপা।
দু হাতে মরিয়মকে জড়িয়ে ধরল হাসিনা। মরিয়ম বলল, এখন না, স্কুলের চাকরিটা যদি পেয়ে যাই তাহলে কিনে দেব, কথা দিলাম। তার কোনো ঠিক ঠিকানা আছে? অনিশ্চয় নির্ভয় হতে রাজি হলো না হাসিনা। কবে যে চাকরি হবে, হয় কি না তাই কে জানে। শাড়ি যদি না কিনে দিস, একটা ব্লাউজ পিস কিনে দিবি বল। মরিয়ম কথা দিল, একটা ব্লাউজ পিস সে কিনে দিবে। আশ্বস্ত হয়ে টাকাগুলো ফিরিয়ে দিতে রাজি হলো হাসিনা, কিন্তু তক্ষুনি দিল না। ওগুলো কিছুক্ষণ থাকে ওর কাছে, হাতে নিয়ে আঁচলে বেঁধে ব্লাউজের মধ্যে রেখে এবং আবার বের করে নানাভাবে নোটগুলোর উষ্ণতা অনুভব করলো সে। ভাত খেতে বসে সালেহা বিবি বললেন, দে, ওগুলো ট্রাঙ্কে রেখে দিই। তোর কোনো ঠিক আছে কোথায় হারিয়ে ফেলবি? দে, এদিকে দে। এক লোকমা ভাত মুখে দিয়ে হাসিনা সরস দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, তারপর নীরবে ভাতগুলো চিবোতে লাগলো। গোল হয়ে তারা বসেছিল খেতে। বুড়ো হাসমত আলী আর তার দুই মেয়ে মরিয়ম আর হাসিনা। সালেহা বিবিও খাচ্ছিলেন এবং পরিবেশন করছিলেন সকলকে। খোকন আর দুলু খেয়ে দিয়ে অনেক আগে শুয়ে পড়েছে। মাহমুদ রোজ সন্ধ্যায় বেরিয়ে যায় ডিউটিতে, ফেরে সেই ভোর রাতে। আজ তার অফ ডে, তবু রাত 11টার আগে ফিরবে না সে। অফিসে রেস্তোরাঁয় বন্ধুদের বাড়িতে আড্ডা দিতে তবে ফিরবে। খাবারটা ওর ঘরে রেখে দেন সালেহা বিবি। ফিরে এসে ঘুমোয় মাহমুদ। মরিয়মের পাতে 1 চামচ ঝোল পরিবেশন করে সালেহা বিবি বললেন, কাল গিয়ে একখানা শাড়ি কিনে এনো নিজের জন্যে, একটা বাড়তি শাড়ি নেই। মরিয়ম কিছু বলবার আগে হাসিনা জবাব দিল, আর আমার জন্য একটা ব্লাউজ পিস। সালেহা বিবি ধমকে উঠলেন, ওসব বাজে আবদার করো না। হাসিনা সরস দৃষ্টিতে আরেকবার তাকালো মার দিকে। হাসমত আলী এতক্ষণ নীরবে ভাত খাচ্ছিলেন। সামনের দুটো দাঁত পড়ে গেছে বহু আগে। ওপর পাটির দাঁতগুলো বড় নড়বড়ে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাই সতর্কতার সাথে ভাত খান খুব আস্তে আস্তে। দাঁতের ফাঁকে আটকে যাওয়া একটা সরু কাঁটা আঙুল দিয়ে বের করে নিয়ে হাসমত আলী বললেন, তোমার স্কুলের চাকরিটার কি হলো? কথাটা মরিয়মকে উদ্দেশ্য করে। মুখের কাছে তুলে আনা ভাতের গ্রাসটা থালার উপর নামিয়ে রেখে বাবার দিকে তাকালো মরিয়ম। বাবার প্রশ্নটা যেন ঠিক বুঝতে পারেনি সে। ওকে চুপ থাকতে দেখে হাসিনা বলল, তোর স্কুলের চাকরিটার কি হলো জিজ্ঞেস করছেন বাবা? এতক্ষণ কি ভাবছিলি আপা? মরিয়ম অপ্রতিভ গলায় জবাব দিল, 3-4 দিনের মধ্যে জানা যাবে, বলে ভাতের থালায় মুখ নামালো সে। এতক্ষণ সেই অবাঞ্ছিত ঘটনাটির কথা ভাবছিল মরিয়ম। সত্যি মনসুরের সঙ্গে অমন বিশ্রী ব্যবহার না করলেই ভালো হতো। কে জানে, লোকটার হয়তো কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, নেইও। মরিয়ম মিছামিছি সন্দেহ করেছে তাকে। নিজের অশোভনতার জন্য মনে মনে লজ্জিত হলো সে। খাওয়া হলে পরে রোজ এঁটো থালা বাসনগুলো ধুয়ে মুছে গুছিয়ে রাখার কাজে মাকে সহায়তা করে মরিয়ম। সালেহা বিবি মেয়ে ভাগ্যে সুখ অনুভব করলেও মাঝে মাঝে বাধা দেন, বলেন, থাক না, ওগুলো আমি করব, তুই ঘরে যা। মরিয়ম বলে, তুমি সারাদিন খাটো মা, তুমি যাও, আমি এগুলো গুছিয়ে রাখবো। আনন্দে মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে সালেহা বিবির। মেয়ে তার দুঃখ কষ্ট বোঝে, তার শ্রমের স্বীকৃতি দেয়, এতেই তার আনন্দ। তারা সুখী হোক, মা বাবাকে সন্তুষ্ট রাখুক, এই শুধু চান তিনি, আর বেশি কিছু নয়।